মাধ্যমিক পরীক্ষার্থী তারা এই বছর 11-এ ভর্তির ক্ষেত্রে কি কি সাবজেক্ট নিলে কি কি ফ্যাসিলিটি বা সুবিধা আছে সেই সংক্রান্ত বিষয় আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব। তা চলুন শুরু করা যাক। প্রথমেই আসি, মাধ্যমিকের পর 3টে সাবজেক্ট নিয়ে আমরা সম্ভবত যাই, যে যেটা ইচ্ছা হয়। ধরুন আর্টস একটা সাবজেক্ট আছে, কমার্স আছে আর সায়েন্স আছে, ঠিক আছে। আর্টসের মধ্যে আপনার সাবজেক্ট থাকবে, প্রতিটা সাবজেক্টে কম্পালসারি থাকবে বাংলা আর ইংলিশ। প্রত্যেকটা সাবজেক্টে বাংলা ইংলিশ থাকবে। 4টে করে সাবজেক্ট নিতে হয়। অনার্স পেপার থাকে 4টে পেপার, আর একটা পাস পেপার বা 4 সাবজেক্ট থাকে। কেউ পিওর আর্টস নিতে পারে, পিওর কমার্স, পিওর সায়েন্স নিতে পারে। তা আর্টসের ক্ষেত্রে সংস্কৃত আছে, ভূগোল আছে, ইতিহাস আছে, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং কম্পিউটার। এই কতগুলি সাবজেক্টের মধ্যে আরও অনেক সাবজেক্ট আছে যে যেটা নিবে আর কি, যে স্কুলে। বিশেষত এইগুলি সব স্কুলে সম্ভবত কম্পালসারি দেখা যায়, এগুলি থাকে সম্ভবত। তা কেউ সংস্কৃত নিল, ভূগোল নিল, ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান, তার সঙ্গে বাংলা ইংলিশ কম্পালসারি নিল। রাষ্ট্রবিজ্ঞানটাকে 4 সাবজেক্ট করতে পারে বা ইতিহাসটাকে 4 সাবজেক্ট করতে পারে, ঠিক আছে। আর বাংলা ইংলিশ কম্পালসারি থাকবেই। এরপর ব্যাপার হচ্ছে কমার্সের দিকে আসি। কমার্স হচ্ছে প্রথম হচ্ছে অ্যাকাউন্টেন্সি আছে, হিসাব নিকাশ শাস্ত্র, কস্টিং ট্যাক্স আছে, পরিব্যয় কর আইনের রূপরেখা একটা সাবজেক্ট আছে, কস্টিং ট্যাক্স সাবজেক্ট, বিজনেস স্টাডিজ আছে, কারবারি শিক্ষা, ঠিক আছে, ইকোনমিক্স আছে, অর্থনীতি আছে, আর বাংলা ইংলিশ কম্পালসারি, এরও কম্পিউটার আছে, ঠিক আছে। আর সায়েন্সের আসি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার এবং বেঙ্গল ইংলিশ, এর 4টে সাবজেক্ট আছে। তো ব্যাপার হচ্ছে কোন সাবজেক্ট নিয়ে পড়লে আমার ভবিষ্যতের দিকে কি হবে বা কী ডিসিশান হতে পারে। তা চলুন, আর্টস নিয়ে যদি আমি পড়ি সেক্ষেত্রে আমার এসএসসিতে বসতে পারবো, ধরুন হাই স্কুল টিচার বসতে পারবো বা প্রাইমারি স্কুল টিচার বসতে পারবো, টিচার হতে পারবো। আর কি হতে পারবো, কোনো সরকারি কর্মচারী, ধরুন গ্রুপ ডি রেলের পরীক্ষা, যাই হোক এগুলো, আইএএস পরীক্ষায় বসতে পারবো, আইপিএস অফিসার হতে পারবো, পুলিশের এসআই বা কনস্টেবল, বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো আর্টসটাকে। এক্ষেত্রে আমাদের সুবিধা হবে। কিন্তু ব্যাপার হচ্ছে আর্টস নিয়ে পড়লে এইগুলো হবে। এর পরবর্তী পর্যায়ে হচ্ছে কমার্স নিয়ে পড়লে আমি একজন সিএ হতে পারবো, চার্টার অ্যাকাউন্টেন্ট, যেটা সমাজের সর্বোচ্চ উচ্চস্তর পর্যায়ে আছে, যেটা নিয়ে পড়লে যার শোয়ের প্রচুর দাম। অনেকে সিএমএ করতে পারে, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অনেকে আবার সিএস পড়তে পারে, কোম্পানি সেক্রেটারি, ঠিক আছে, অনেকে এমবিএ করতে পারে, অনেকে হোটেল ম্যানেজমেন্ট করতে পারে, ঠিক আছে, অনেকে আবার বিবিএ করতে পারে, যে যেটা খুশি করতে পারে, ঠিক আছে। এগুলো কমার্সের বেসিস বললাম। অনেকে আবার ব্যাঙ্কিং জবও করে, ব্যাঙ্কিং জব হ্যামেশাই পায় এবং যে কোনো কোম্পানি সুপারভাইজার পদ, কম্পিউটার সংক্রান্ত ট্যাক্সের কাজ, বিভিন্ন জিনিস করতে পারছে। আর সায়েন্স নিয়ে পড়লে একজন ভালো সায়েন্টিস্ট হতে পারবে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, ভালো ডক্টর হতে পারবে, ভালো একজন পদার্থবিদ হতে পারবে, ঠিক আছে, বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারবে, এগুলো হতে পারবে, ভালো টিচার হতে পারবে। 3টে নিয়ে পড়েও চাকরি পরীক্ষা দেওয়া যাবে, 3টে নিয়ে পড়ে টিচার হতে পারে, গ্রুপ ডি, রেল, সব পরীক্ষা দিতে পারবে 3টে নিয়ে পড়লে। তা এর ক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটা কোর্সে কীরকম খরচা হয়। ধরুন কোনো কোচিংয়ে গেলে আপনাকে সব সাবজেক্ট পড়বে 500 টাকা কি 600 টাকা একটা অ্যাভারেজ অ্যাপ্রক্স দিবে যে কোনো সাবজেক্টের। এবার সায়েন্সের ক্ষেত্রে আলাদা আলাদা টিচার নিতে হয়। ধরুন সংস্কৃত একটা আলাদা টিচার নিতে হবে, আপনার 200 টাকা গেল। ভূগোলে ধরুন আলাদা টিচার নিতে হলো, 200 টাকা গেল। ইতিহাস আরও একটা টিচার নিয়ে 200 টাকা গেল। রাষ্ট্রবিজ্ঞানে গেল আরও 200 টাকা। মোট টোটাল 400 টাকা। আপনার বাংলা ইংলিশ ধরুন 200 200 400, ধরুন তাহলে কত হলো, 800 আর 400 1200 টাকা টোটাল আমার দিতে হচ্ছে। আর কমার্সের ক্ষেত্রে কি হবে, ধরুন আপনার খরচা কম, প্রফিট বেশি। কীরকম বলছি, ধরুন অ্যাকাউন্টেন্সি, কস্টিং ট্যাক্স, বিজনেস স্টাডি একটা টিচারই পড়বে, ধরুন 350 থেকে 300 থেকে আপ টু 400 টাকা মাইনে হয়, এর বেশি হয়নি। 300 থেকে 400 সব সাবজেক্ট দেখায়। আর বাংলা ইংলিশ আপনি ধরুন 300 টাকার মধ্যে বা 400 টাকার মধ্যে করলেন, টোটাল আপনার 700-800 টাকার মধ্যে কাজ উঠে গেল। এর থেকে কিন্তু এর খরচা কম, কিন্তু এর ভবিষ্যতে প্রফিট দিবে বেশি। এর ক্ষেত্রে শুধু এসএসসি চাকরি হবে, আর কোনো কোম্পানি ক্ষেত্রে চাকরি গেলে হবে না। কিন্তু এর ক্ষেত্রে এসএসসি সরকারি চাকরি, বিভিন্ন কোম্পানি, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে চাকরির সুযোগ সুবিধা আছে। আর সায়েন্সের ক্ষেত্রে সর্বা সব ক্ষেত্রে কাজ লাগবে। কিন্তু অনেকে সায়েন্স নিয়ে পড়তে পারে, ধরুন ফিজিক্স পড়তে গেল 300 থেকে 400 টাকা একটা পেপার মাস্টাররা মাইনে নেয়, এবং খরচাও প্রচুর। মাসভিত্তিক প্র্যাকটিক্যালের পেপার কিনা, বিভিন্ন খরচা আছে, ল্যাব খরচা বলুন, বিভিন্ন দিক থেকে হয়তো মাসে 5000 টাকার উপরে খরচা হবে, 5000। তার ব্যাপার হচ্ছে এটা গেল।
আর্টসের ক্ষেত্রে ধরুন আপনার সিঙ্গেল টিচার আছে, আপনাকে 4-5 জায়গায় পড়তে যেতে হচ্ছে। সায়েন্সের ক্ষেত্রেও 4-5 জায়গায় পড়তে যেতে হচ্ছে। আপনার কমার্সের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 জায়গায় পড়তে গেলেই হবে। ধরুন আপনি সব সাবজেক্ট একটা টিচারের কাছে পড়ছেন, আর এক্ষেত্রে বাংলা ইংলিশ আলাদা আলাদা টিচারের কাছে যাচ্ছেন, বা একটা টিচারই বাংলা ইংলিশ দেখালো, খরচা কম। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা এই কারণেই করা আজকে, যে অনেক ছেলে কমার্সকে ভুল ভাবে যে কমার্স খুব কঠিন সাবজেক্ট, কমার্স নিয়ে পড়বো না, কমার্স নিয়ে পড়লে লস হবে। আমি বলবো যে এই কথাটা বলে সম্পূর্ণ ভুল বলে, আপনাদেরকে ভুল বুঝায়। আপনারা সম্পূর্ণ কমার্স নিয়ে অবগত নয়। একটা গল্প আছে জানেন তো, শিয়ালের গল্প শুনেছেন হয়তো আপনারা, আঙুর ফল টক। শিয়ালটা গাছের গোড়ায় গিয়ে আঙুর ফল পেরে খেতে পারল নি, ফলটা খেয়ে দেখলই নি ফলটা কেমন খেতে, মিষ্টি কি টক কি ঝাল, না খেয়েই সে বলে দিল আঙুর ফল টক। অতএব কোনো কিছু জিনিসকে না তার ব্যাপারে জেনে শুনে বুঝে কিন্তু খারাপ মন্তব্য করা উচিত নয়। আজকালকার দিনে কমার্স নিয়ে পড়লে খুব কুইক, গ্র্যাজুয়েশন পাস করার পরে আপনি চাকরি পেয়ে যেতে পারেন। আর্টস নিয়ে পড়ে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশনের পরে কিন্তু চাকরির জন্য কোম্পানিতে গেলে আপনি কিন্তু হট করে চাকরি পাবেন না, কারণ আপনাকে সুপারিশ সোর্স খুঁজতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা বলে রাখি, আর্টস নিয়ে পড়লে আপনাকে কিন্তু এসএসসি পরীক্ষার জন্য রেডি হতে হবে। আপনি ধরুন বিএড করবেন, বিএড করতে আপনার 2 লাখ টাকা খরচা হবে, 3 লাখ টাকা খরচা হবে, যেখান থেকে যেমন 50-60 হাজার, যে যেমন যেই প্রতিষ্ঠান যেমন নেয়। তারপর আপনার কবে চাকরির পরীক্ষা হবে কেউ জানে না। ধরুন আজকে পরীক্ষা, ফর্ম ফিল আপ, কালকে ফর্ম ফিল আপ, এরকম করে ঘুরাবে। ধরুন ফর্ম ফিল আপ হলো, পরীক্ষা হলো, কেস হয়ে গেল, 10 বছর 5 বছর ধরে ঝুলাচ্ছে। সে জায়গায় আপনি কমার্স কিন্তু গ্র্যাজুয়েশন খুব সহজেই পাস করে যাবেন। আপনার এখান থেকে খরচা বেশি। আপনার ধরুন মাস্টারকে মাইনে দিচ্ছেন, এবং এই প্রত্যেকটা বইয়ের কিন্তু এক একটা সয়কা কিনতে হয়। কোনো স্যার এখন কিন্তু এখন নোট লিখায় না আর্টসের ক্ষেত্রে। আপনি পড়তে যাচ্ছেন, প্রত্যেকটা সাবজেক্ট নিলেন, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার, আলাদা আলাদা সহায়িকা, আলাদা আলাদা বই কিনলেন, ঠিক আছে, খালি মুখস্থ রিডিং বা লিখে গেলে, কিছু অঙ্ক জাতীয় কিছু করলেন। সায়েন্সের ক্ষেত্রে একটা ভাইটাল ব্যাপার, খুব ব্রেনি, খুব মেধাবী ছাত্র ছাড়া সায়েন্স নেওয়া উচিত নয় আমি মনে করি। আর কমার্সের ক্ষেত্রে কিন্তু যে কোনো ছেলে অনায়াসে কমার্স নিতে পারে। সবাই ভাবে হ্যাঁ ইংলিশে অঙ্ক খুব কঠিন, কিছুই নয়, দেখে দেখে টুকা, এক কথা বলতে গেলে চলে। ধরুন আর্টস নিয়ে পড়তে আছেন, আপনি 200 করে প্রত্যেকটা স্যারের পিছনে খরচা করছেন, বই কিনছেন কত টাকার, হিসাব করে দেখতে গেলে আপনার কিন্তু গোটাল আফটারঅল এইচএস কিন্তু 30,000 টাকা খরচা হচ্ছে। আর কমার্সের ক্ষেত্রে আপনার 10 থেকে 12,000 টাকার মধ্যে কাজ মিটে যাচ্ছে। খরচা কম, প্রফিট বেশি। সায়েন্সের ক্ষেত্রে খরচা বেশি, তার প্রফিট বেশি, ঠিকঠাক যদি সে পড়তে পারে, ঠিক আছে। তা আরেকটা কথা বলি, কমার্সের অঙ্ক কীরকম ধরনের হয় আপনাদেরকে দেখাই এই ভিডিওতে, আর আর্টসের বইগুলো দেখাই, সিলেবাসগুলো দেখাই। কমার্সের একটা বই আছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। তা এই বইটার ক্ষেত্রে আমি বলবো 3-6টা চ্যাপ্টার, 3-6টা চ্যাপ্টার। এই বইটা মনে করলে 15 দিনে একটা বই শেষ হয়ে যাবে। 15 দিনে কস্টিং ট্যাক্স বইটা শেষ। অ্যাকাউন্টেন্সি খুব বেশি হলে 2 মাস লাগবে, 2 মান্থ। আর বিজনেস স্টাডি একটা কারবার শিক্ষার রূপরেখা, কারবার কাকে বলে, ধারে বিক্রয়, ধারে কেনা, ধারে লেনদেন, বা নগদে বিক্রয়, কেনা, দেনাদার কাকে বলে, পাওনাদার কাকে বলে, ঠিক আছে, অবচয় কাকে বলে, সম্পত্তি কাকে বলে, দায় কাকে বলে, অংশীদারি কারবার কি, একমালিকি কারবার কি, এদের মধ্যে পার্থক্য লিখো। চাকরি কাকে বলে, পেশা কাকে বলে, এর মধ্যে পার্থক্য লিখো। এই সব জিনিস থাকবে। ব্যাংক ক ধরনের অ্যাকাউন্ট খোলা হয়, ঠিক আছে, বিমা কী কী বিমা আছে, এলআইসি, স্বাস্থ্য বিমা, জীবন বিমা, সব এই সব জিনিস নিয়ে প্রশ্ন থাকবে, নিজের মতো বানিয়ে লিখতে পারবো, ঠিক আছে। কস্টিংয়ের 3টে চ্যাপ্টার, ফ্যাক্টরিতে শ্রমিকদের কীভাবে লেবারে মাইনে দেবো, কীভাবে লেবারদের করবো সেক্ষেত্রে। আর কমার্সে কিন্তু খাতায় মার্জিন টানলেও কিন্তু 1 নাম্বার দেয়। আর্টসের কিন্তু বা অন্য কোনো সাবজেক্টের কিন্তু খাতায় মার্জিন টানলে 1 নাম্বার দেয়নি। কমার্সের ছকটা কেটে এলেও অঙ্ক যদি নাও করি তাও 1 নাম্বার দেয়, ছক লেখার উপর ভিত্তি করে, ঠিক আছে। এবার আসি কমার্সে, দেখুন এই যে কস্টিংয়ের 3টে চ্যাপ্টার আর ট্যাক্সের 3টে চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার, কিছুই নেই। এই যে কৃষি আয় আর এইসব আছে, ঠিক আছে। এক্ষেত্রে কোনো কঠিনের কোনো ব্যাপার নেই কমার্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর আর্টসের সাবজেক্টটা আপনাকে দেখাই। আর্টসের সাবজেক্টটা দেখুন, আর্টসের দেখুন ইতিহাস প্রচুর মুখস্থ করতে হবে, পাই টু পাই লিখতে হবে। আপনাকে 5 নাম্বার মুখস্থের জন্য কিন্তু অনেক, কিন্তু 5 নাম্বার পাওয়ার জন্য কিন্তু 2-3 পাতা লিখে ফেলতে হবে মুখস্থ, জলের মতো মুখস্থ রাখতে হবে। আমি মনে করি যাদের পড়াশোনা একটু খুব কম পড়াশোনা করে, একটু মানে একটু খুব কম পরিমাণ পড়াশোনা করে সারাদিনে, মুখস্থবিদ্যে খারাপ, তারা অবশ্যই কমার্স নিয়ে নিন, চোখ কান বুঝে নিয়ে নিন, আপনাদের ডিসিশন আমি বলছি। কারণ আর্টসে আপনাদের সাল ভুলে যাবেন, অনেক কিছু ডিস্টার্ব হবে, ঠিক আছে, অভিজ্ঞতা কিছু বাড়বে না। ধরুন এটা ইতিহাস বই, আবার ফিলোজফি 10টা চ্যাপ্টার, রাষ্ট্রবিজ্ঞানের 10টা চ্যাপ্টার, আপনাকে সাল এটা সেটা মুখস্থ করে মাথা বেশি ব্রেন ক্র্যাক করে লাভ নেই, একটা কথা যেটা জানি, ঠিক আছে। তা চলুন কমার্সের অঙ্ক একটা দুটো দেখাচ্ছি, দেখুন কমার্সের অঙ্ক কীরকম ধরনের হয়। তা ভয় একদম পাবেন না, ইংলিশ বলে সবাই ভয় দেখায়, এই ভয়টার জন্যই কিন্তু সবাই আগে মরে যায়। মরার আগে ভূত হয়ে যাওয়া উচিত নয় আমি মনে করি। দেখুন একটা অঙ্ক দিয়েছে, টোটাল ইনকাম
ঠিক আছে, স্যালারি, এরকম ধরনের অঙ্ক থাকবে। ইংলিশ লেখা তো কী হয়েছে দেখতে পাচ্ছেন তো, ফ্রম দ্য ফলোয়িং ইনকাম ক্যালকুলেট দ্য টোটাল ইনকাম অফ রাজেন ঘোষ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20। যাক আমি পড়ে শুনলাম অঙ্কটা। ইনকাম ফ্রম স্যালারি, বেতন খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয়, হাউস প্রপার্টি, বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম আদার সোর্স, আর ডিডাকশন 80C, মানে ছাড় আছে কিছু লেস, সেটা বাদ দেবো। অঙ্কটা কীভাবে হবে দেখবেন। আর কমার্সের পরীক্ষা কিন্তু ক্যালকুলেটার নিয়ে বসতে দেয়। তো অঙ্কটা দেখাচ্ছি, দেখুন, দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ডিসিশন নিতে পারেন, সেটা আপনাদের ওপর, কারো ডিসিশন নেওয়ার উপর আমি জোর দেবো না। দেখুন অঙ্কে লেখা আছে কি, আমি লিখবো প্রথমে ইনকাম ফ্রম, এই যেখানে লেখা আছে ইনকাম ফ্রম স্যালারি, তা আমি লিখবো ইনকাম ফ্রম স্যালারি, লিখলাম। তা লিখে দেখুন এখানে কত দেওয়া আছে না 3 লাখ টাকা। এই 3 লাখ টাকাটা এখানে লিখবো, এই প্রথম কলমটায় লিখবো। কমার্সের ক্ষেত্রে কিন্তু এই ছকটা টানলে অঙ্ক না, যদি নাও করি তাকে আমার 1 নাম্বার দিবে, 1 অবশ্যই দিবে, নাম্বার কাটবে না। আচ্ছা, এরপর হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কত টাকা না 96,000 টাকা। কমার্সের মানে যোগ বিয়োগ গুণ ভাগ, অনেকে ভয় দেখে কমার্সে বীজগণিত আছে, কিন্তু কমার্সে কোনো বীজগণিতের অঙ্ক নেই, A+B² কিছু নেই। হয়তো গ্র্যাজুয়েশন লেভেলে সায়েন্সের ম্যাথ একটুখানি আছে 50 নাম্বার, বাট ওতে কোনো ভয়ের কারণ নেই। দেখুন আমি তো ইংলিশ কোনো কিছু মুখস্থ লিখছি নি, দেখুন এখান থেকে দেখে দেখে জিনিসগুলো এখানেই টুকছি, কিচ্ছু নেই এখানে। ইনকাম ফ্রম, ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই এখানে, কারণ অঙ্ক করতে আপনার মজা লাগবে। ইনকাম ফ্রম বিজনেস, ব্যবসা খাতে, ব্যবসা থেকে লাভ হয়েছে 1 লাখ টাকা। এরপর বলছি ইনকাম ফ্রম আদার সোর্স 50,000 টাকা। এই সবগুলোকে যোগ করলাম, যোগ করতে হবে আমার গ্রস টোটাল ইনকাম। দেখুন এই যে ক্যালকুলেটার দিয়ে আমরা ইউজ করব, পরীক্ষার খাতায় ক্যালকুলেটার নিয়ে বসার নিয়ম আছে, কেউ কিছু বলবে না, এটা বোর্ড থেকেই নির্দেশ দেওয়া আছে। আপনি গ্র্যাজুয়েশন যতদূর পড়বেন সব ক্যালকুলেটার হিসাবে, কিন্তু দেখুন এখানে কিন্তু A+B² কোনো জিনিস নেই, অতএব ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। অনেকে ভয় পেয়ে যায়। 5,46,000 হচ্ছে এখানে, এইখানে লিখলাম। ওকে, এটা কি লিখবো, গ্রস টোটাল ইনকাম, মানে সমগ্র আয়, যেমন লেখা আছে আর কি। এখান থেকে কিছু ছাড় আছে, ছাড়টা বাদ দেবো আমি। এই যে এখানে বলেছে ডিডাকশন 80C, ওই কথাটাই লিখবো। C, ওকে, কত 25,000 টাকা। এই টাকাটা এখানে ছাড় দিলাম, বাদ দিলাম, মাইনাস দিলাম। সঙ্গে সঙ্গে আমি কি করব, এই টাকাটা যে যোগ করা ছিল এখান থেকে 25,000 টাকা মাইনাস দেবো। দেখুন 5,21,000 টাকা কী বেরোলো টোটাল ইনকাম। দেখুন এই ছোট অঙ্ক কত এতে আছে, এই অঙ্কটা করতে পারলে 5, বুঝতে পারছেন, একটা অঙ্ক 5 নাম্বার। আপনাকে অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে থিওরি লিখতে গেলে 2 পাতা থিওরি লিখে 5 নাম্বার পাওয়া যায় না, খুব শর্টেই পাওয়া যায় নাম্বার। দেখুন এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন তো, সব দেওয়া আছে, অ্যামাউন্ট ফ্যামাউন্ট সব দেওয়া আছে, খালি দেখে দেখে লিখবো, লিখে এই দেখুন যোগ করে দেবো, অটোমেটিক্যালি যোগ করে দেবো। যোগ করে দিতে পারলে ব্যাস সলিড 5। এরকম ছোটো ছোটো অঙ্ক থাকবে যেগুলো করলেই 5। আর একটা বই দেখাচ্ছি অ্যাকাউন্টেন্সি, তো এরকম এর 3টে চ্যাপ্টার আছে, 3টে চ্যাপ্টারের চ্যাপ্টার শেষ, এরও থিওরি আছে। যদি মনে করে আমি কেউ থিওরি করবো, থিওরি লিখেও পাস করতে পারে, অসুবিধা কিছু নেই। যেমন দেখাচ্ছি, ধরুন যে আমার থিওরি লিখে অভ্যস্ত, আমি থিওরি লিখবো, তাও লিখতে পারে, সেটা আপনার ব্যাপার। এরও MCQ সবই আছে, ভয় পাওয়ার কিছু কারণ নেই। আর ইংলিশ বলে ভুল কথা, এর ইংলিশ বাংলা দুটোতেই কোশ্চেন হয়, যেটা অ্যাটেন্ড করবে পরীক্ষাতে, যেটা বেছে নেবে। দেখুন স্যালারি কাকে বলে, বেতন কাকে বলে, এটা লিখতে পারেন। বেতন কাকে, মাইনে কাকে বলে, এটা তো লেখা যেতেই পারে। তারপর ধরুন এখানে দেওয়া আছে মানে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে কত ছাড় পাওয়া যাবে, এটা একটা আছে, ধারা আছে ট্যাক্সে, সেই ওয়াইজ করে দিলে। পূর্ববর্তী বছরের জন্য কর নির্ধারণ বছরটি কী, এগুলো সব ইজি কোশ্চেন। ভারতের আবাসিক মানে ভারতীয় নাগরিক হতে গেলে ভারতে কতদিন থাকতে হবে, 182 দিন, সেটা লিখে দিতে পারলেই সলিড 5 নাম্বার। ঠিক আছে, মোটামুটি পরীক্ষা খাতায় বানিয়ে কিছু লেখা যাবে যদি আমি বইটা ঠিকঠাকভাবে যদি রিডিং করে থাকি, মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, যেমন ধরো আয়কর আইনে 1961 নিয়ে পূর্ববর্তী বছরের কর নির্ধারণ বছর বলতে কী বোঝো, সহজ জিনিস। ঘোড়া দৌড় থেকে, এবার বলছে ঘোড়া দৌড় থেকে আয়, এটা হচ্ছে আদার সোর্সে যাবে। দেখুন যেমন ধরুন এগুলো লিখতে হবে, 5টা পয়েন্ট লিখে দিয়ে কোনটা কোন খাতে যাবে। বাড়ি ভাড়া দেওয়া তাহলে বাড়ি ভাড়া খাতে যাবে, অংশীদারি কারবার থেকে লাভ তাহলে এটা বিজনেস প্রফেশনে যাবে। ঠিক আছে, এইটা লিখে দিলাম, 5 লিখলাম, 5 নাম্বার পেয়ে গেলাম, কিছু নেই এর মধ্যে। আবারও দেখাচ্ছি, দেখুন আরও একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে স্যালারির চ্যাপ্টার।
মাইনে কীভাবে দেওয়া হয়, অনেক ছাড় ছুট দেওয়া হয় সরকারি চাকরিদের ক্ষেত্রে, সেই মাইনে বার করার অঙ্ক যেমন দেখবেন সব কিন্তু দেওয়া থাকবে, অঙ্কে দেওয়া থাকবে। এই দেখুন এখানে দেখুন বেসিক স্যালারি লেখা আছে, এই যে বেসিক স্যালারি পার মান্থ, পিএম লেখা আছে মানে পার মান্থ, তাহলে 12 দিয়ে বেসিক স্যালারি বলে কথাটা লিখলাম, লিখে 12 দিয়ে গুণ করলাম ওই 10,000 টাকাকে, ঠিক আছে, এই 10,000 টাকাকে 12 দিয়ে গুণ করলাম, করলে সব যোগ করলাম, যা লেখা আছে ঠিক সেম সেম। যেমন ধরুন ডিয়ারনেস অ্যালাউন্স 4,000 টাকা পার মান্থ, 4,000 ইন্টু 12, তাহলে 4 বারে 48,000 টাকা। খালি ক্যালকুলেটারে ফেলে ফেলে গুণ করব, গুণ করে খালি যোগ করব, আর কিছু বাদ দিতে হলে সেটা মাইনাস লেস বলে লিখে মাইনাস করব, আর যোগ করতে হলে অ্যাড লিখব, কিচ্ছু নেই এর মধ্যে। ইজি অঙ্ক, অনেকে ভাবে কঠিন। ইংলিশ দেখুন আস্তে আস্তে পড়তে পড়তে সবই হয়ে যাবে, এতে সব মানে টানে সবই করে দেওয়া আছে, খুব একটা কঠিন নেই। আপনি পড়লে নিজেকে অ্যাডভান্স লেভেলে দেখতে পাবেন, ভবিষ্যতে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে, কারণ বাজার দোকানের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কমার্স অত্যন্ত জরুরি, যেদিকেই যাবেন অর্থনীতি দেখতে পাবেন। একটা বই দেখাচ্ছি আপনাদেরকে, এরপর আর একটা বই দেখাচ্ছি কমার্সে অ্যাকাউন্টেন্সি, এটাও খুব সহজ সাবজেক্ট। যেমন ধরুন দৈনন্দিন ক্রয় বই, একটা দোকানে ধারে ক্রয় হয়, তো ধারে বিক্রয় হয়, ধারে ক্রয় হয়, সেই ধারে ক্রয় বিক্রয়গুলোকে একটা নির্দিষ্ট বই বা খাতার আকারে লেখা হয়। আর একটা কথা, কমার্সে স্টেপ মার্কিং আছে, ধরুন আপনি অঙ্কটা উত্তর মিললনি, আপনি হাফ লিখলেন, তাহলে আপনাকে ধরুন 10 আছে, আপনাকে 5 দিবে বা 4 দিবে, ঠিক আছে। তো দেখুন এখানে একটা অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে, একটা দোকানের ইনকাম, এই যে ডেটটা দেখতে পাচ্ছেন, ডেটের ঘরে আমি ডেট দেবো, এখানে দেখতে পাচ্ছেন খাতায় ডেট আছে, ডেটের ঘরে ডেট দিলাম কত, 2016 জুলাইয়ের 15, ঠিক আছে। পারচেস ফর্ম কী বলেছে, বিকে এন্টারপ্রাইজ, দোকানের নাম দিচ্ছে বিকে এন্টারপ্রাইজ, বিকে এন্টারপ্রাইজের নামে হেডিং দিলাম। কি কিনেছে, 100 পিস টিউবলাইট কিনেছে, তাহলে 100 পিস কী কিনেছে, টিউবলাইট, তাহলে 100 পিস যা লেখা আছে দেখে দেখে লিখবো কথাটা। দেখুন 100 পিস, এই যে লিখছি 100 পিস অফ টিউবলাইটস @rupees 30 ইচ, তাহলে 100 ইন্টু 30, সঙ্গে সঙ্গে আমি ক্যালকুলেটার ইউজ করবো, তাহলে 100 ইন্টু 30, তাহলে কত হচ্ছে 3,000। কোথায় বোস করাবো না, এই ইনার কলমে বা এইখানটাতে আমি বোস করাতে পারি, ওকে। আবার দেখুন বলছে 20 পিস অফ CFL বাল্বস, মানে ল্যাম্প কিনেছে 200 পিস, এই 200 পিস লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে 200 পিস অফ CFL বাল্বস, ঠিক আছে, 110 টাকা করে, তাহলে 200 পিস অফ CFL বাল্বস, ঠিক আছে, @rupees 110 টাকা করে প্রতিটা ল্যাম্পের দাম, তাহলে 200 পিসের দাম কত হবে, তাহলে 200 ইন্টু 110 এই করে দিলাম, তাহলে টোটাল আমার 22,000 চলে এলো, তাহলে টোটাল তাহলে আমার কত হলো 25,000 টাকা। এইটা এখানেই রাখবো এই টাকাটাকে। এরপর আমি কি করব, দেখো এখানে আমাকে বলেছে ট্রেড ডিসকাউন্ট, মানে ব্যবসায়িক ছাড়, দোকানে 2 টাকা 5 টাকা একটা খুচরো টাকা তো ছেড়ে দেয় দোকানে গুডউইল বাড়ানোর জন্য, তাহলে ডিসকাউন্ট মানে ছাড়, তাহলে বাদ দিতে হবে, বাদ দিলে আমি লেস লিখবো, লিখে কি করবো, ট্রেড ডিসকাউন্ট কথাটা দেখে দেখে লিখবো, ট্রেড ডিসকাউন্ট কথাটা ওখানে লেখা আছে, এখানে দেখে দেখে লিখবো, TRADEDISCOUNT, ওকে। ট্রেড ডিসকাউন্ট কত বলেছে, 10%, তাহলে এই টোটাল টাকাটার উপর 10% হবে, তাহলে 25,000 ইন্টু 10%, মানে 25,000 টাকা ইন্টু 10%, তাহলে কত হচ্ছে 2,500 টাকা, তাহলে 2,500 টাকা এখানে আমি বাদ দেবো, দিলেই আমার কত হবে 22,500 টাকা। ধরুন ওই টাকাটা আমি কি করব, এখানেই রাখবো 22,500 টাকা। এরপর আমি কি করব, অ্যাড বলে প্যাকেজিং চার্জেস একটা ছিল, দেখুন খরচা, সেই প্যাকেজ চার্জেসটা লিখব, দেড়শো টাকা, যোগ করবো ক্যালকুলেটারে ফেলে, তাহলে 22,650 টাকা, পুরো বাইরে করে দেবো 22,650 টাকা, ঠিক আছে। এরকমভাবে প্রতিটা অঙ্ককে করে লাস্টে যোগ করে দেবো। এই অঙ্কটা করতে হলে সলিড 5 নাম্বার আছে, ঠিক আছে। অঙ্কগুলো এরকম ধরনের অঙ্ক, বুঝুন আগে, অঙ্ক কোনো কিছু কঠিনের ব্যাপার নেই, ইজি জিনিস আছে, পড়ে দেখতে পারেন। এখনও আপনাদের রেজাল্ট বেরোয়নি, আপনাদের ডিসিশন আপনাদের কাছে। ভবিষ্যতে কিন্তু বেকার থাকবেন না, এইচএস বা গ্র্যাজুয়েশন দেওয়ার পরে আপনি কিন্তু কোনো কোম্পানি বা ব্যাংকে যদি অ্যাপ্লাই করেন বা যে কোনো ক্ষেত্রে 15,000 টাকা থেকে 10,000 টাকা চাকরি আপনার জন্য বাধা ধরা আছে। আপনি গেলে যদি রিক্রুটমেন্ট থাকে, ভ্যাকেন্সি থাকে, অবশ্যই চাকরি পাবেন, কেন পাবেন না। সরকারি তো কী হয়েছে, সরকারি চাকরি পেতে পেতে পায়ের জুতোর তোলা হয়ে যাবে, আর আপনি পড়ে কী করবেন, বেকার পড়ে জল দিয়ে লাভ নেই, ঠিক আছে। কঠিন বলে মনে হয় সবাই, কমার্সটা মনে হয় যেন খুব কঠিন, কিন্তু কিছুই নেই, দেখতে পাচ্ছেন তো, কিচ্ছু নেই, ঠিক আছে। ইজি জিনিস আছে, আপনাদের ডিসিশন আপনাদের কাছে, আপনারা যদি পড়তে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে। তা আপনাদের এই কামনাই করি। তা ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।